যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার খড়গ চালাচ্ছে ইরানের অর্থনীতির গলায়, কিন্তু ইরান সে তো ইতিহাসের শিক্ষা নিয়ে দাঁড়িয়েছে অটল। 1979 সালের বিপ্লবের আগুন থেকে জন্ম নেওয়া এই জাতি আবারও কি লড়াইয়ের ময়দানে রচনা করবে নতুন ইতিহাস? পারমাণবিক কর্মসূচি থেকে ক্ষেপণাস্ত্র প্রযুক্তি, সবকিছুই আজ হাতিয়ার। ওয়াশিংটন চায় তেহরানকে নতজানু করতে, কিন্তু তেহরানের ঘোষণা স্পষ্ট, আমাদের পথ আমরা ঠিক করব। প্রশ্ন হলো, এই অহংকারের লড়াইয়ে শেষ পর্যন্ত কে রাখবে চেকমেট, নাকি যুদ্ধবাজির এই দাবা খেলায় ছড়িয়ে পড়বে রক্তের হোলি? উত্তপ্ত এই সংঘাতের গভীরে ঢুকলেই শোনা যাবে ইতিহাসের গর্জন। ইরান বলেছে ভয় দেখালে আলোচনা নয়, যুক্তরাষ্ট্র শুনছে তো, চাপ নয় পাল্টা চ্যালেঞ্জ। যুক্তরাষ্ট্র ইরানের ওপর নিষেধাজ্ঞার ছোবল বসাচ্ছে বারবার। এবার ইরাকের জন্য বিশেষ ছাড় বাতিল। মনে হচ্ছিল তেহরানকে ভয় পাবে নাকি মাথা নিচু করবে। উত্তর এলে বজ্রধ্বনির মতো, ভয় দেখালে আমরা আলোচনায় বসবো না। ট্রাম্পের সর্বোচ্চ চাপ, ইরানের সর্বোচ্চ প্রত্যাখ্যান। ট্রাম্প আবার ক্ষমতায় এসে সর্বোচ্চ চাপ নীতিতে ঝাঁপিয়ে পড়েছে, বিশেষ করে ইরানের তেল শিল্পকে বিপর্যস্ত করতে মরিয়া ওয়াশিংটন। কিন্তু ইরান কি দমে গেছে? না, তেহরানের বার্তা স্পষ্ট, পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ ছিল, থাকবে। শক্তির ভাষায় শক্তির জবাব। জাতিসংঘে ইরানের মিশন ইঙ্গিত দিয়েছিল আলোচনার পথ খোলা। জাতিসংঘে ইরানের মিশন ইঙ্গিত দেয় পারমাণবিক কর্মসূচির সম্ভাব্য সামরিকীকরণ সম্পর্কে মার্কিন উদ্বেগ দূর করতে আলোচনার জন্য উন্মুক্ত থাকতে পারে তেহরান। কিন্তু পরদিনই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়ে দিলেন, চাপ প্রয়োগ আর ভয় দেখিয়ে আমাদের সঙ্গে আলোচনা নয়, আমরা মাথা নত করব না, আমাদের পথ আমরা ঠিক করব। নিষেধাজ্ঞার নামে অর্থনৈতিক যুদ্ধ। ইরাকের গ্যাস ও বিদ্যুতের 1/3 সরবরাহ করে ইরান। এই নিষেধাজ্ঞা মানে ইরানের অর্থনৈতিক শাস্ত্র। কিন্তু ইতিহাস বলে, ইরান শ্বাসরুদ্ধ হলে আগুন হয়ে জ্বলে ওঠে, বিদ্রোহীদের রক্তে গর্জে ওঠে জাতি। 1979 সালের বিপ্লব ভুলে গেলে ভুল হবে। যুদ্ধ, নিষেধাজ্ঞা, আগ্রাসন কিছুই ইরানকে থামাতে পারেনি। আজও ইরান বিদ্রোহের প্রতি। বাগদাদে মার্কিন দূতাবাসের মুখপাত্র বলেছেন, ইরানের জ্বালানি উৎসের উপর নির্ভরশীলতা থেকে ইরাককে যত দ্রুত সম্ভব বের হয়ে আসতে হবে। ওই মুখপাত্র আরও বলেন, ইরানের পারমাণবিক হুমকি বন্ধ করা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির হ্রাস টানা এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের সমর্থন দেওয়া বন্ধ করতে প্রেসিডেন্ট ট্রাম্প সর্বোচ্চ চাপ দেওয়ার কৌশল বেছে নিয়েছেন। ট্রাম্পের নিষেধাজ্ঞার পর ইরান কি ভেঙে পড়বে? না, বরং আরও শক্তিশালী হয়ে ফিরবে। শেষ দৃশ্য এখনো বাকি, যুক্তরাষ্ট্রের রাজনৈতিক দাবা খেলা। এই নিষেধাজ্ঞার পেছনে শুধু অর্থনৈতিক নয়, রয়েছে রাজনৈতিক খেলা। ওয়াশিংটন চায় তেহরান নতজানু হোক। সামরিক শক্তিতে তেহরান প্রস্তুত। ইরানের প্রতিরক্ষা বাহিনী বলেছে তারা যে কোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত। ইরানের ক্ষেপণাস্ত্র এখন আরও শক্তিশালী, সামরিক প্রযুক্তিতে বড় সাফল্য। মধ্যপ্রাচ্যে প্রভাব আরও বাড়ছে। শেষ খেলা হবে কোথায়? যুক্তরাষ্ট্র কি সরাসরি সামরিক অভিযান চালাবে, নাকি নিষেধাজ্ঞার নামে তেহরানকে পেছনে ঠেলতে চাইবে? লৌহ মানব খামেনি, যার প্রতিরোধে কাঁপে পশ্চিমা দুনিয়া, জ্বলে ওঠে মুসলিম বিশ্বের রক্ত। মধ্যপ্রাচ্যের আকাশে যেন এক অদম্য সূর্যোদয়। আয়াতুল্লাহ খামেনি, যিনি জ্বেলেছেন প্রতিরোধের অগ্নিশিখা। তেহরানের রাজপথে উত্তাল জনসমুদ্র। ইসলামী বিপ্লবের 46তম বার্ষিকীর শোভাযাত্রায় লাখো মানুষ গর্জে উঠছে, মার্কিন হুমকি ভয় পাই না, খামেনির নেতৃত্বে আমরা অজেয়। এই দৃশ্য শুধু ইরানের নয়, গোটা বিশ্ববাসীর চোখে আঁকড়ে ধরেছে। ইরানের সর্বোচ্চ নেতা খামেনি শত্রুদের জন্য এক আতঙ্কের নাম। খামেনি বলেছেন, প্রতিরক্ষা খাতে অগ্রগতি থামানো যাবে না। যেমন ধরুন, ক্ষেপণাস্ত্র কতটুকু নিখুঁতভাবে আঘাত হানবে সেটার একটা নির্দিষ্ট সীমা আমরা আগে নির্ধারণ করেছিলাম, কিন্তু এখন আমরা মনে করি এটা অপর্যাপ্ত এবং আমাদেরকে আরও সামনে এগোতে হবে, উন্নতি অব্যাহত রাখতে হবে। শক্তিমত্তা 1403 মেলায় উন্মোচিত হয়েছে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, কামিকাজে ড্রোন আর ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটির মডেল, যেগুলো পশ্চিমা গোয়েন্দাদের চোখ ফাটিয়ে দিয়েছে। খামেনির ভাষায়, আমেরিকা যদি আমাদের নিরাপত্তায় ছায়া ফেলে, আমরা তাদের নিরাপত্তা ধূলিসাৎ করব। বছরের পর বছর ধরে পশ্চিমা নিষেধাজ্ঞা, কিন্তু ইরানের প্রতিরক্ষা শিল্প থামেনি। 2024 সালের এপ্রিলে ইসরায়েলের ওপর 300+ ড্রোন ক্ষেপণাস্ত্র হামলা সেটাই প্রমাণ করে ইরান এখন স্বয়ংসম্পূর্ণ। খামেনি হেসে বলেছিলেন, ইসরায়েলি হামলা, ওরা তো বাচ্চাদের খেলনা ছুঁড়েছে।
গোপনে ইরান পারমাণবিক বোমা তৈরির দ্বারপ্রান্তে, এমন অভিযোগ ফ্রান্স, জার্মানির। বিপ্লবী গার্ডের শীর্ষ কমান্ডাররা কি খামেনিকে চাপ দিচ্ছেন? ফতোয়া প্রত্যাহার করুন, পারমাণবিক অস্ত্র ছাড়া টিকবে না ইরান। ডোনাল্ড ট্রাম্পের সর্বোচ্চ চাপ নীতির জবাবে খামেনি হুঙ্কার দিয়েছেন, আলোচনা বোকাদের স্বপ্ন। খামেনি ইরানের নিরাপত্তা রক্ষার বিষয়টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে অভিহিত করে বলেন, বর্তমানে ইরানের প্রতিরক্ষা শক্তির বিষয়টি সবার কাছে স্পষ্ট এবং আমাদের বন্ধুরাও তাতে গর্বিত। শত্রুরা ইরানের প্রতিরক্ষা শক্তিকে ভয় পায়, এই বাস্তবতা যে কোনো দেশের জন্যই গুরুত্বপূর্ণ। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের ফিরে আসা ইরানের জন্য নতুন চ্যালেঞ্জ, কিন্তু তেহরানের রাস্তায় জনতা জানান দেয়, যুদ্ধ চাই না, কিন্তু আত্মসমর্পণও নয়। ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান যদিও বলেছেন, পারমাণবিক অস্ত্র আমাদের লক্ষ্য নয়, কিন্তু ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির আড়ালে কি ঘটছে সে প্রশ্ন থেকেই যায়। খামেনির স্বপ্ন ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের মানচিত্র থেকে মুছে দেয়া। গাজা, লেবানন, ইয়েমেনে ইরানের মিত্রদের নেটওয়ার্ক ইতিমধ্যেই পশ্চিমাদের ঘুম হারাম করেছে। 2024 সালের অক্টোবরে বৈরুতে হিজবুল্লাহ নেতা হত্যার জবাবে তেহরান যা করেছিল তা ইতিহাসে লেখা থাকবে। মোসাদের সদর দপ্তরের কাছাকাছি ক্ষেপণাস্ত্র আঘাত। খামেনির ভাষায়, প্রতিরোধ ফ্রন্ট আজ যত বড়, আগামীকাল তা হবে আরও বিশাল। খামেনির চোখ এখন ভবিষ্যতে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞানীদের উদ্দেশ্যে তার বার্তা, সৃজনশীলতার কোনো সীমা নেই। মহাকাশ প্রযুক্তি থেকে ড্রোন, সব ক্ষেত্রেই চাই বিস্ময়। 60% সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ নিয়ে পশ্চিমা উদ্বেগকে তিনি ঠাট্টা করেন। শান্তিপূর্ণ শক্তিই আমাদের লক্ষ্য। কিন্তু গুপ্তচর উপগ্রহের ছবি বলে অন্য কথা। শাহরুজ শহরে পারমাণবিক ক্ষেপণাস্ত্রের কারখানা। ইরানের প্রতিটি ক্ষেপণাস্ত্র আজ শত্রুর বুকে কাঁপন ধরায়, মিত্রর বুকে জাগায় আশা। খামেনি শুধু একজন নেতা নন, প্রতিরোধের একটি প্রতীক। ইরানের মাটির নিচে লুকানো ক্ষেপণাস্ত্রের গর্জ, আকাশে ড্রোনের ঝাঁক আর জনতার গগনবিদারী স্লোগান পশ্চিমা সাম্রাজ্যবাদের কবরে কি শেষ পেরেকে ঠুঁকে দেবে? পুরোপুরি কাল্পনিক। ইসরায়েলের ঘড়ির কাঁটায় রাত 3:14। তেল আবিবে এক গোয়েন্দা অফিসার তার বাচ্চাকে ফোনে বললেন, বাবা, বাড়ি আসবো যদি পারি। কল্পনা থেকে বাস্তব। ইরানের পারমাণবিক রিঅ্যাক্টরে কি সত্যি শুধু বিদ্যুৎ উৎপাদিত হয়, নাকি সেখানে লুকিয়ে আছে যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের জমদূত? 2025 সালের ফেব্রুয়ারি, এই মুহূর্তে ইরানের ভূগর্ভস্থ ল্যাবে বিজ্ঞানীরা ইউরেনিয়ামকে 90% সমৃদ্ধ করছেন। ট্রাম্প টুইট করেছেন, নেতানিয়াহু ফোনে চাপ দিচ্ছেন, আর ইরানের রেভলিউশনারি গার্ড ক্ষেপণাস্ত্রের সাইলো খুলে রাখছে। একটি স্পার্কি যথেষ্ট, সমগ্র পৃথিবী যেন হিরোশিমার দ্বিতীয় অধ্যায়ের দিকে এগোবে। ইরানের পারমাণবিক ড্রাগন বনাম ইসরায়েলের আয়রন ডোম, কে হবে চূড়ান্ত বিজয়ী? ইরানের পারমাণবিক স্থাপনাগুলো যেন মাটির নিচে লুকানো এক ড্রাগনের গুহা। ফোর্দো ও নাতানজের গভীরে জমে থাকা ইউরেনিয়ামের আগুনে জ্বলছে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ। গোয়েন্দা প্রতিবেদনগুলো বলছে, ইরানের এই পারমাণবিক ড্রাগনটিকে ঘায়েল করতে ইসরায়েল প্রস্তুত হচ্ছে অপারেশন থান্ডারবোল্ট এর মতো এক বিধ্বংসী হামলার জন্য, যা ইরানের পরমাণু কর্মসূচিকে মাসের পর মাস পিছিয়ে দেবে। কিন্তু ইরানের পারমাণবিক ড্রাগন জেগে উঠেছে। গত অক্টোবরে ইসরায়েলি বোমারু বিমান ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় আঘাত হেনেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেন এক হাতে অলিভ ব্রাঞ্চ, অন্য হাতে নিউক্লিয়ার ট্রিগার ধরেছেন। একদিকে তিনি ইরানের সাথে পারমাণবিক মুক্ত চুক্তির কথা বলছেন, অন্যদিকে ওয়াশিংটন পোস্টের গোপন দলিল ফাঁস হয়েছে। ইসরায়েলের হামলায় মার্কিন সমর্থন জরুরি। ট্রাম্পের মুখপাত্র ব্রায়ান হিউজেসের হুঁশিয়ারি, আলোচনা ব্যর্থ হলে ইরানকে পারমাণবিক অস্ত্র বানাতে দেব না। কিন্তু ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ট্রাম্পের কান ভারী করছেন। ট্রাম্প কি তাহলে ইতিহাসের সবচেয়ে বড় ব্লাফ খেয়েছেন, নাকি ইরানের দিকে তাক করে রয়েছে স্পেস ফোর্সের গোপন মিসাইল? ইসরায়েলের সামরিক কৌশল বিষাক্ত। গত বছর অক্টোবরে তারা ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছিল, কিন্তু পারমাণবিক স্থাপনাগুলো এড়িয়ে গিয়েছে। তবে এবার ওয়াশিংটন পোস্টের মতে তাদের টার্গেট হলো ইরানের পারমাণবিক হৃদয়কে ধ্বংস করা। ইসরায়েলি কমান্ডোরা কি ফোর্দোর মানচিত্র মুখস্থ করে ফেলেছে? কিন্তু বিপদ হলো ইরানের পারমাণবিক কর্মসূচির লেজের ঝাপটায় গোটা মধ্যপ্রাচ্য লণ্ডভণ্ড হতে পারে। ইরান ইসরায়েল যুদ্ধ মানেই শুধু ক্ষেপণাস্ত্রের বিস্ফোরণ নয়, বিশ্বজুড়ে তেলের দাম $100 ছাড়াবে। ওপেকের জরুরি বৈঠকে সতর্ক করা হয়েছে। ইরানের হুঁশিয়ারি, হরমুজ প্রণালী বন্ধ করলে পৃথিবী অন্ধকারে। অন্যদিকে ইসরায়েলি হামলায় ইরানের তেল রিফাইনারি ধ্বংস হলে চীন ভারতের অর্থনীতি মুখ থুবড়ে পড়বে। ট্রাম্পের সামরিক উপদেষ্টারা ইতিমধ্যে ক্যালকুলেটর নিয়ে ব্যস্ত।
একটি ক্রুজ মিসাইল সমান কত ব্যারেল তেল। গোয়েন্দারা বলছে ইরানের পারমাণবিক প্রোগ্রামের পেছনে রয়েছে রাশিয়ার গোপন প্রযুক্তি। ইসরায়েলি হ্যাকাররা ইতিমধ্যেই নাতানজের কম্পিউটারে ঢুকে সাইবার বোমা বসিয়েছে বলে গুজব। আমেরিকা কি যুদ্ধ ছাড়া থাকতে পারে না? একটি দেশ যার পুরো ইতিহাস জুড়েই যুদ্ধ। 248 বছরের মধ্যে 232 বছর আমেরিকা সরাসরি যুদ্ধে লিপ্ত। শুধু 6% সময় তারা ছিল শান্তিতে। কেন? এটা কি কাকতালীয় নাকি পরিকল্পিত? গণতন্ত্র রক্ষার নামে যুদ্ধ, স্বাধীনতা ছড়ানোর নামে আগ্রাসন, নাকি এর পেছনে রয়েছে বিশাল এক অর্থনৈতিক চক্র, অস্ত্র ব্যবসা, তেল দখল, রাজনৈতিক আধিপত্য? বিশ্বজুড়ে আমেরিকার সামরিক অভিযান ও গোপন অভ্যুত্থানের চাঞ্চল্যকর বিশ্লেষণ। মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার ট্রাম্পের সাথে এক ফোন আলাপে বলেছেন, আমেরিকা বিশ্বের সবচেয়ে যুদ্ধপ্রেমী দেশ। পার্স টুডে জানিয়েছে, চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র একবার মার্কিন যুক্তরাষ্ট্রকে যুদ্ধে আসক্ত বলে অভিহিত করে বলেছিলেন, এই দেশটি বিশ্ব নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি। আমরা যদি ইতিহাসের দিকে তাকাই, তাহলে সম্ভবত এই দাবিটি সত্যের অপলাপ হবে না। প্রতিটি যুগেই যুদ্ধ। 1846 মেক্সিকো আক্রমণ, 1811 থেকে 1890 আমেরিকান আদিবাসীদের ওপর গণহত্যা, 1917 প্রথম বিশ্বযুদ্ধে প্রবেশ, 1945 হিরোশিমা নাগাসাকিতে পারমাণবিক বোমা হামলা, 1953 ইরানি অভ্যুত্থান, 1965 ভিয়েতনাম যুদ্ধ, 2001 থেকে 2023 আফগানিস্তান, ইরাক, লিবিয়া, সিরিয়া, ইয়েমেন। যুদ্ধ মানে আমেরিকার শক্তি। আমেরিকা কি সত্যি স্বাধীনতা ও গণতন্ত্র ছড়ানোর জন্য যুদ্ধ করে, নাকি এর পেছনে লুকিয়ে আছে বিশাল এক অর্থনৈতিক চক্র? যুদ্ধের অর্থনীতি। $238 বিলিয়ন অস্ত্র বিক্রি। বিশ্বে যত অস্ত্র বিক্রি হয় তার 51% মার্কিন কোম্পানিগুলো। তেল, কৌশলগত এলাকা, সামরিক ঘাঁটি। আজ 80টিরও বেশি দেশে আমেরিকার সামরিক ঘাঁটি রয়েছে। কিন্তু আমেরিকা কেন এত যুদ্ধ করে? অস্ত্র নির্মাণ শিল্পের বিশাল লাভ। আমেরিকার অর্থনীতির বিশাল অংশই অস্ত্র বিক্রির ওপর নির্ভরশীল। যুদ্ধ থাকলেই অস্ত্র বিক্রি হবে, তাই যুদ্ধ থামানো যাবে না। তেল ও প্রাকৃতিক সম্পদ দখল। মধ্যপ্রাচ্যে হামলার আসল কারণ কি গণতন্ত্র প্রতিষ্ঠা, নাকি তেল দখল? সামরিক শক্তির বিস্তার। আজ বিশ্বের 80টিরও বেশি দেশে আমেরিকার সামরিক ঘাঁটি। রাজনৈতিক প্রতিপক্ষকে দমন। যে দেশ আমেরিকার আধিপত্য মেনে নেয় না, সেখানে অভ্যুত্থান হয়। নতুন লক্ষ্য, কানাডা দখলের হুমকি, পানামা খাল পুনরুদ্ধারের পরিকল্পনা, গ্রিনল্যান্ড কেনার চেষ্টা। এই যুদ্ধগুলোর সময় এখনো স্পষ্ট নয় এবং মনে হচ্ছে এগুলো বর্তমানে মনস্তাত্ত্বিক পরিকল্পনার মধ্যে রয়েছে। আমেরিকার সম্প্রসারণবাদী নীতির কয়েকটি উদাহরণ মাত্র। তারা এমনকি প্রতিবেশীদের বিরুদ্ধেও একই নীতি গ্রহণ করেছে। যুদ্ধ আমেরিকার রাজনৈতিক ও অর্থনৈতিক ডিএনএর একটি অংশ। আমেরিকার শান্তির প্রয়োজন নেই, কারণ তারা যুদ্ধ থেকে সম্পদশালী করে। কিন্তু এই পথ কি চিরকাল অব্যাহত থাকবে, নাকি বিশ্ব এই যুদ্ধবাজ নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াবে? বিশ্ব কাঁপানো সামরিক মহড়া। চীন, রাশিয়া ও ইরান একসঙ্গে সমুদ্রে শক্তি প্রদর্শন করতে চলেছে। ভারত মহাসাগরে শুরু হচ্ছে এক অবিশ্বাস্য শক্তি প্রদর্শনের খেলা। চীন, রাশিয়া ও ইরান একসঙ্গে বিশাল নৌ মহড়ার পরিকল্পনা করেছে, যা বিশ্ব রাজনীতির ভারসাম্য বদলে দিতে পারে। এই মহড়ার নাম সিকিউরিটি বেল্ট 2025, যেখানে চীনের অত্যাধুনিক টাইপ 052D ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী জাহাজ থাকবে। রাশিয়া তার প্রশান্ত মহাসাগরীয় যুদ্ধজাহাজ মোতায়েন করবে, আর ইরান নিয়ে আসবে বিপ্লবী গার্ড কর্পসের শক্তিশালী নৌ ইউনিট। বিশ্বব্যাপী নজর কাড়া এই সামরিক মহড়া কেবল প্রতিরক্ষামূলক নাকি আক্রমণাত্মক? এই বিশাল সামরিক মহড়া হবে ইরানের চাবাহার বন্দরের কাছে, যেখানে 3 দেশের নৌবাহিনী একসঙ্গে বিভিন্ন কৌশল চর্চা করবে। এ যেন এক নতুন শক্তি জোটের উত্থান। মহড়ার মূল লক্ষ্য বলা হয়েছে সামুদ্রিক নিরাপত্তা বৃদ্ধি ও জলদস্যুতা দমন। তবে বিশেষজ্ঞরা বলছেন এটি পশ্চিমাদের জন্য এক স্পষ্ট বার্তা। মহড়ার গোপন এজেন্ডা কি?
বিশেষজ্ঞরা মনে করছেন চীন, রাশিয়া ও ইরান এই মহড়ার মাধ্যমে নিজেদের সামরিক শক্তি প্রকাশ করছে। পশ্চিমা বিশ্ব, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র, এই ত্রিপক্ষীয় জোটকে উদ্বেগের চোখে দেখছে, কারণ এই অঞ্চলে হরমুজ প্রণালী রয়েছে, যা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট। বিশ্ববাজারে তেলের দামের উপর এর সরাসরি প্রভাব পড়তে পারে। চীনের সর্বাধুনিক যুদ্ধজাহাজ টাইপ 052D। চীন এই মহড়ায় মোতায়েন করেছে তার টাইপ 052D গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার। এই জাহাজটি একটি ভাসমান দুর্গ। এতে রয়েছে বায়ু ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, যা 64টি ক্ষেপণাস্ত্র বহন করতে পারে। আকাশ, জল এবং স্থলে আঘাত হানতে সক্ষম এই জাহাজটিকে বলা হয় চীনের এজিস ডেস্ট্রয়ার। রাশিয়ার শক্তিশালী যুদ্ধ জাহাজ। রাশিয়া তার প্রশান্ত মহাসাগরীয় নৌবহর থেকে শক্তিশালী মার্শাল সাপোসনিক্স ডেস্ট্রয়ার এবং ভারিয়া ক্রুজার মোতায়েন করতে পারে। বিশেষজ্ঞদের মতে ইউক্রেন যুদ্ধের মধ্যেও রাশিয়ার এই উপস্থিতি পশ্চিমাদের জন্য এক বড় চ্যালেঞ্জ। ইরানের বিস্ময়কর প্রতিরোধ। ইরান আনতে পারে বিপ্লবী গার্ড কর্পসের অত্যাধুনিক জামারান ফ্রিগেট এবং আলবোর্জ যুদ্ধজাহাজ। এই মহড়া ইরানের জন্য একটি শক্তি প্রদর্শনের প্ল্যাটফর্ম, যেখানে তারা বিশ্বকে দেখাতে চায় যে তারা এখন আগের চেয়ে অনেক বেশি প্রস্তুত। বিশ্লেষকদের চোখে শক্তির নতুন মেরুকরণ। বিশ্লেষকরা বলছেন এটি কেবল মহড়া নয়, বরং বিশ্ব রাজনীতির ভারসাম্য বদলানোর কৌশল। চীন, রাশিয়া ও ইরান, তিন দেশই মার্কিন নেতৃত্বাধীন বিশ্ব ব্যবস্থাকে চ্যালেঞ্জ করতে চায়। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া কি হবে? এখন প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্র কি করবে? তারা কি এই জোটের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা দেবে, নাকি আরো বড় নৌ মহড়া চালাবে? ইতিমধ্যে মার্কিন নৌবাহিনী এই অঞ্চলে টহল জোরদার করেছে। এই মহড়ার ভবিষ্যৎ কি? বিশ্বের নজর এখন এই মহড়ার দিকে। এটি কি শুধুই এক প্রশিক্ষণ, নাকি ভবিষ্যতের সংঘাতের প্রস্তুতি? আগামী কয়েকদিনেই হয়তো এর আসল রহস্য উন্মোচিত হবে। যে আগুন একদিন মিটমাটের নামে নিভিয়ে দেওয়া হয়েছিল, সে আগুন আবার জ্বলবে। অচিরে ইতিহাসের গতি বদলাবে। সমুদ্রের বুকে নতুন বিদ্রোহ। ভারত মহাসাগরের উত্তাল জলরাশিতে এক নতুন সামুদ্রিক শক্তির উত্থান। ইরান, চীন ও রাশিয়ার নৌবাহিনী যৌথ মহড়ায় নেমেছে। মার্কিন আধিপত্যকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে তারা প্রমাণ করছে বিশ্বের সমুদ্রে একচ্ছত্র আধিপত্যের দিন শেষ। ট্রাম্প কি ভয় পেয়েছেন? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জোর গলায় বলেছেন, আমি মোটেও চিন্তিত নই। কিন্তু সত্যি কি তাই? ইরান নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি জানিয়ে দিলেন, এটা শুধুই সামুদ্রিক মহড়া নয়, এটি বিশ্ব নিরাপত্তা ও সামুদ্রিক বাণিজ্যে নতুন শৃঙ্খলার সূচনা। এটি এমন এক সময় বলা হলো যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি ইরানের জলসীমায় ইরান, চীন ও রাশিয়ার এই যৌথ নৌমহড়া নিয়ে মোটেও চিন্তিত নন। এ বিষয়ে ইরানি নৌবাহিনীর প্রধান বলেন, আমরা বিশ্বে অনেক বিভ্রান্তি দেখতে পাচ্ছি, যা কিছু মানুষ ইচ্ছাকৃতভাবে সৃষ্টি করে। ইরান, চীন ও রাশিয়ার সিকিউরিটি বেল্ট 2025 মহড়া শুরু হয়েছে। এতে অংশ নিয়েছে আরও 12টি দেশ। লক্ষ্য একটাই, সমুদ্র পথ নিরাপদ করা এবং জলদস্যুতা, সামুদ্রিক সন্ত্রাসবাদ নির্মূল করা। সোমবার সকালে রাশিয়ান এবং চীনা সামরিক জাহাজের বিশাল বহর ইরানের দক্ষিণ পূর্ব চাবাহার বন্দরে পৌঁছায়। তারা এই যৌথ মহড়ায় অংশ নিচ্ছে। একজন সাংবাদিক ট্রাম্পের প্রতিক্রিয়া সম্পর্কে জানতে চাইলে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমি মোটেও চিন্তিত নই, মোটেও না, কারণ আমরা তাদের সবার চেয়ে শক্তিশালী, আমাদের শক্তি সবার চেয়ে বেশি। আমি আমাদের সামরিক বাহিনীকে পুনর্গঠন করেছি। কিন্তু আসল বার্তা কি? বিশ্ব অর্থনীতির 50% এর বেশি বাণিজ্য এই অঞ্চলে সমুদ্রপথে নির্ভরশীল। এখানে যার নিয়ন্ত্রণ, তার হাতেই বিশ্ব শক্তির ভারসাম্য। আর এই নিয়ন্ত্রণে এবার দৃশ্যপটে ইরান, চীন ও রাশিয়া। মার্কিন আধিপত্যের দিন শেষ। ইরান বলছে, যারা নিরাপত্তাহীনতা তৈরি করেছে তারা শান্তির কথা বলে না। আমেরিকা কি আসলেই নিরাপত্তা চায়, নাকি নিজের সামরিক ও অর্থনৈতিক আধিপত্য ধরে রাখতে চায়?
ইরান, চীন, রাশিয়ার নৌ মহড়া যেন আমেরিকার মুখের ওপর সপাটে চপেটাঘাত। সমুদ্রের যুদ্ধে কারা এগিয়ে? ইরানি কমান্ডার বলছেন তারা ইতিমধ্যেই ৬,০০০-এর বেশি বাণিজ্যিক জাহাজকে নিরাপদে এসকর্ট করেছে। ২০টিরও বেশি দেশকে সাহায্য করেছে, জলদস্যুদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ করেছে। অন্যদিকে মার্কিন নৌবাহিনী নিজেদের শক্তিশালী দাবি করলেও মধ্যপ্রাচ্যে ক্রমাগত তাদের উপস্থিতি কমছে। আফগানিস্তান থেকে পরাজিত হয়ে ফিরে গেছে আমেরিকা, ইরাকে তাদের অবস্থান দুর্বল। সৌদি আরবের মতো মিত্রও আজ চীন, রাশিয়ার দিকে ঝুঁকছে। চীনের বার্তা, আমাদের থামানো যাবে না। চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে এই মহড়ার উদ্দেশ্য বাস্তব সামরিক সহযোগিতা শক্তিশালী করা, নিরাপত্তা বাড়ানো। ইরান প্রমাণ করছে মার্কিন নিষেধাজ্ঞা তাদের থামাতে পারেনি। তারা মধ্যপ্রাচ্যে এক নতুন সামরিক শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। ইরান, চীন, রাশিয়ার এই সামরিক মহড়া ভবিষ্যতে বিশ্ব রাজনীতির নতুন দিক নির্দেশনা দিতে পারে।